একটি জাতীয় গণমাধ্যমের ফটো কার্ড নকল করে গুজব ছড়ানো হলো। তারেক রহমান নাকি বলেছেন সংগ্রাম শেষ, এবার ক্ষমতায় লক্ষ্য। শুধু তাই না, তারেক রহমানই নাকি সেলিনা হায়াৎ আইভিকে কারাগার থেকে মুক্ত করে এনেছেন। অথচ বাস্তবতা হলো পুরোটাই মিথ্যা তথ্য। এমন কিছুই ঘটেনি এবং আইভি এখনো কারাগারেই আছেন। একইভাবে বিএনপি মহাসচিবকে নিয়েও ছড়িয়েছে বেশ কিছু আপত্তিকর মন্তব্য। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাই না, যে কোনো মূল্যে এবার আমাকে প্রধানমন্ত্রী হতেই হবে, এমন একটি ভুয়া মন্তব্যের দাবিতে তারেক রহমানকে জড়িয়ে দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে ক্রমাগত গুজবের শিকার হয়েই চলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি, বরং কালের কণ্ঠে প্রকাশিত গণতন্ত্র ফিরিয়ে দেশ পুনর্নির্মাণের একটি মন্তব্যের ফটোকার্ডকে সম্পাদনার মাধ্যমে এই অপতথ্যটি ছড়ানো হয়েছে। আবার নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি ও তারেক রহমানের ছবি যুক্ত করে একটি নকল ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে টিকটকে। সেখানে দাবি করা হয়, তারেক রহমানের সহযোগিতায় জেলখানা থেকে বের হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন সেলিনা হায়াৎ আইভি। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর প্রায় 1,90,000 বার দেখা হয়েছে, আবার প্রায় 5,000-এরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে বাস্তবতা হলো পুরোটাই মিথ্যা তথ্য। আইভি কারাগার থেকেও মুক্তি পাননি এবং বিএনপিতেও যোগদান করেননি। কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভিডিওটি ছড়ানো হয়েছে। ওদিকে বিএনপি প্রার্থীরা জামানত হারাবে এমন দাবিতে সমকালের নকল ফটোকার্ড ফেসবুকে অনেকের চোখেই পড়েছে। তবে যাচাই করে দেখা গেল, এমন শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড তো প্রকাশ করেইনি, বরং কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভ্রান্ত প্রচারের কিন্তু এখানেই সমাপ্তি ঘটেনি। নকল করা হয়েছে ৭১ টিভির ফটোকার্ডও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দাবি করে কিছু আপত্তিকর মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে সেখানে, তারপর সংঘবদ্ধভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে। তবে দাবিটি যে মিথ্যা সেটি নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। আলোচিত শিরোনামে ৭১ টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং মির্জা ফখরুলও এমন কোনো মন্তব্য করেননি। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল, নির্বাচন ও রাজনৈতিক দল কেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। যথারীতি গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। সবচেয়ে শঙ্কার দিক হলো, সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রচার হচ্ছে গণমাধ্যমের নকল ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। প্রতিবেদনটি দেখছিলাম দর্শক। আমরা বেশ কিছুদিন ধরেই যেটা খেয়াল করছি যে নির্বাচন কেন্দ্রিক এবং রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাদেরকে টার্গেট করে গুজবগুলো ছড়ানো হচ্ছে। এসব নিয়েই আলোচনায় যেতে চাই। আগেই জানিয়েছি আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা যেই প্রতিবেদন দেখছিলাম সেখানে কিছু অপতথ্যের নজির তুলে ধরা হয়েছে। এর বাইরেও আসলে নানা ধরনের অপতথ্য রয়েছে। প্রতিদিনই মজার ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু এই আয়োজনটি আমাদের প্রতিদিনেরই, তো আমরা প্রতিদিনই নানা ধরনের গুজব ছড়াতে দেখি। তার মধ্যে কিছু হয়তো ভাইরাল হয়, কিছু হয়তো চোখে পড়ে, কিছু হয়তো অগোচরে থেকে যায়। এই অপতথ্যগুলো মানুষের মনে, বা যদি আমি আলাদা করে বলি যে সাধারণ ভোটারদের মনে কী ধরনের প্রভাব ফেলছে বলে মনে করেন? ধন্যবাদ। ৭১ টিভিকে এই খুব দরকারি এই প্রোগ্রামটা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ খবর এবং যে অপখবর অর্থাৎ এটা ফেক খবর, এটা শুধুমাত্র বাংলাদেশের এই নির্বাচনের সমস্যা নয়। গত ১ দশকের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশে দেশে, বিশেষ করে ইংল্যান্ডে ব্রেক্সিট নির্বাচন এবং পরপর দুটো ন্যাশনাল ইলেকশনে এগুলো ডমিনেট করেছে এবং জনমতকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এটার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, যুক্তরাজ্যের গত নির্বাচনে অন্তত ৪৫% প্রার্থী এবং তাদের নির্বাচনী যে প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল, তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন
টুলসের বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হ্যারাসমেন্ট হয়েছেন, ইন্টিমিডেট হয়েছেন। তো এগুলো অপরাধ হিসেবে গণ্য করা হয় আইনে, এবং নির্বাচনী আইনেও এগুলো অপরাধ। এবং এই অপরাধটি সামাজিক গণমাধ্যমকে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অবাধে চলতে পারে, যেহেতু নির্বাচনের প্রক্রিয়াটি খুব সীমিত সময়ের ব্যাপার। এই সীমিত সময়ের সুযোগটি নেয় যারা প্রোপাগান্ডার মাধ্যমে কোনো কিছু অর্জন করতে চান। এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও তারা রাশিয়ার পুতিনকে কিন্তু তারা অভিযুক্ত করেছিল। সর্বশেষ প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে, তখন যুক্তরাষ্ট্র নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপতথ্য ছড়ানোর জন্য রাশিয়াকে দায়ী করেছিল। এবং পরবর্তী বিভিন্ন ইনভেস্টিগেশনে এটি কিন্তু প্রমাণিত হয়েছিল যে এই ঘটনাগুলো ঘটেছে। তো যাই হোক, এবং সর্বশেষ যে যুক্তরাজ্যের বরিস জনসন যখন প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু এই ব্যাপারটা কিন্তু এসছে, এবং কেমব্রিজ অ্যানালিটিকা এর জন্য অপরাধ তালিকা শীর্ষে এসেছিল, এবং এখানে $1 বিলিয়ন এখানে খরচ করা হয়েছিল। সেটার তদন্তে এগুলো কিন্তু অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে, বিশেষ করে একজন বিলিয়নিয়ার এবং কয়েকজন আরো রাজনৈতিক সমর্থক ব্যবসায়ীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন এবং ক্রিমিনাল অ্যাকশন নেওয়ার জন্য নির্বাচন কমিশনের যে তদন্ত কমিটি তারা কিন্তু সুপারিশ করেছিল, যদিও কোনো না কোনো কারণে সেই ক্রিমিনাল অ্যাকশন সরকার এখন পর্যন্ত নিতে পারেনি। আমাদের এখানে অর্থাৎ বিশ্বব্যাপী এরকম এক মানে এই ধরনের ঘটনার নজির রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই একটা হিসাব তাহলে করাই যায় যে আমাদের নির্বাচন যত এগিয়ে আসবে বা নির্বাচনকালীন সময়টাতে এই ধরনের অপতথ্যের ব্যবহার আরো বাড়ার একটা আশঙ্কাও সবাই করছেন। এই বিষয়টি নিয়ে এবং এর প্রতিকারের জায়গাটি নিয়ে আপনার কাছে আসবো। নির্বাচনের সময়টিতে নিশ্চয়ই আশঙ্কা আরো অনেক বেড়ে যায় গুজব ছড়ানোর। এতে করে আমরা এর আগেও দেখেছি যে গুজব থেকে নানা ধরনের অপরাধ সংগঠিত হওয়া, মব তৈরি হওয়ার মতো ভয়াবহ ঘটনাও কিন্তু ঘটেছে, মানে সেই উদাহরণও রয়েছে। তাহলে নির্বাচনের সময়টা খুব স্বাভাবিকভাবেই খুবই সংবেদনশীল নানান কারণে। তাহলে কতখানি আশঙ্কা রয়েছে বলে মনে করেন একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার? কি মনে হয় আপনার? না, এটা খুব সহজভাবে বলা যায় না যে গুজব অথবা অপতথ্যের মাধ্যমে একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে। কারণ হচ্ছে যে এটা কিন্তু যারা করে তাদের হয়তো অনেক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমতকে প্রভাবিত করা। এখন জনমতকে প্রভাবিত করতে গিয়ে তারা যে ধরনের তথ্য ছড়িয়ে দেন, সেখানে কিন্তু বাস্তবতার সঙ্গে কিছু রং মিশিয়ে দেন। আমাদের এটা কিন্তু বুঝতে হবে যে তারা দাঙ্গা লাগানোর জন্য অথবা নির্বাচন বানচালের জন্য, সেটা আরেকটা ব্যাপার। সেটা হচ্ছে যে এখানে আমরা দুই ধরনের অপপ্রচার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দলগুলোর নেতাদের বিরুদ্ধে, দলের প্রার্থীদের বিরুদ্ধে, এবং তাদের জন্য স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মানুষদের জন্য এরকম করা হয়ে থাকে, পরস্পর বিরোধী করা হয়ে থাকে। এবং আপনারা এই অনুষ্ঠানটি যারা দেখছেন তারা দেখবেন যে তাদের এখন সোশ্যাল মিডিয়া যে ফিডে প্রতি ঘন্টায় অন্তত কম করে হলো 50, 60, 70টার মতো ফটোকার্ড আসছে, বিভিন্ন ধরনের তথ্য আসছে, বিভিন্ন ছোট ছোট তথ্য কণিকা আসছে। তো এর মধ্যে আপনি ধরে নিতে পারেন যে অ্যাটলিস্ট অন্তত বেশিরভাগ ক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হয়। যখন ওই কাগজে যাচ্ছেন, যে কাগজের রেফারেন্সে, সেখানে গিয়ে দেখবেন যেটা নেই। তো সাধারণ মানুষের তো এত সময় নেই। কিন্তু আরেকটা জায়গায় আপনি দেখবেন মন্তব্যের ঘরে যারা মন্তব্য করছে তাদের প্রোফাইলে যখন যাবেন, বেশিরভাগ প্রোফাইল হচ্ছে লকড, এবং বেশিরভাগ প্রোফাইলের মধ্যে একটা ছবি আছে অথবা কোনো কিছুই নাই। সো এগুলো কিন্তু আসলে একটু অনুসন্ধানের দৃষ্টিতে দেখলে কিন্তু খুব সহজে ফেক নিউজটা ধরা পড়ে। কিন্তু যেহেতু এক দশক এখনো ফেক নিউজ সম্পর্কে অথবা যে সমস্ত তথ্য অপতথ্য ছড়ানো এই সম্পর্কে যথেষ্ট সচেতনতা নেই, এটা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদেরকে, তাদের যে তথ্য ব্যবস্থাপনা যারা করে, তাদেরকে যদি প্রশিক্ষণ দেয়, তারা তাদের নিজেদের দলগুলোকে তারা রক্ষা করতে পারে অপতথ্যের আক্রমণ থেকে। আর দ্বিতীয়ত, যেহেতু এই নির্বাচনটি একটি জুলাই প্রেক্ষাপটে একটা জাতীয় পরিস্থিতি নির্বাচন, সুতরাং এই নির্বাচনকে বানচাল করার জন্য পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য কোথাও থেকে যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধকতা, নিরাপত্তা পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সরকারি সংস্থাগুলো কিন্তু ভূমিকা রাখতে পারে। সরকারি সংস্থাগুলো রাজনৈতিক দলের ব্যাপারে ভূমিকা রাখার কোনো প্রয়োজন নেই, এবং এখানে হস্তক্ষেপ করাটাও উচিত হবে না। কিন্তু
পুরো নির্বাচন ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তা যেখানে বিঘ্নিত হতে পারে সেখানে কিন্তু তারা কিন্তু সেই মেটা অথবা ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং সুনির্দিষ্ট তথ্য সহ, তাহলে কিন্তু এগুলো তারা সরিয়ে নেয়। যেমন 18 এবং 24 নির্বাচনে গুগল, ইউটিউব, ফেসবুক তারা কিন্তু শত শত সরকার সমর্থিত স্পন্সর যে পেজগুলো, ফেক এবং ক্লোন করা পেজকে কিন্তু তারা নামিয়ে দিয়েছিল এবং তারা সেটা কিন্তু তাদের পেজগুলোতে নোটিফিকেশন আকারে দিয়েছিল। সো আমরা খুবই সচেতন থাকা দরকার। আমার মনে হয় যে প্রার্থীর বিরুদ্ধে, যে দলের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, এটা অনেক সময় ধরা যায় না। কেন ধরা যায় না? সুপার নোট, আপনারা জানেন যে নকল টাকার ক্ষেত্রে প্রচুর নকলের একটা প্রবণতা বিশ্বব্যাপী দেখা যায় এবং এখানে সুপার নোট এবং ফেক নোট দুটো আছে। তো সুপার নোটটি এত সূক্ষ্ম যে আপনি অরিজিনাল ঠিক সেভাবেই এখন এআই এর ব্যবহার আমরা যেমনটি দেখছি, এত সূক্ষ্ম এবং এত নিখুঁত করার দিন দিন একটা প্রবণতা তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয়ে আপনার মন্তব্য এবং পরামর্শ জানছিলাম। ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।